গল্পকথনবাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুবোধ ঘোষের লেখা শুনো বরনারী। আজ ষষ্ঠ এবং শেষ পর্ব। পাটনাতে এসেছে নরেন এবং লতিকা পাটনাতে নেই, সুতরাং যুথিকার মনের ভাবনায় এক ফোঁটা উদ্বেগও নেই। তাছাড়া মামিও খোঁজ নিয়ে জেনেছেন এবার আর শীতাংশু ডাক্তার নরেনকে চায়ের নেমন্তন্ন করবার চেষ্টা করেনি, এবং এ কথাও সত্যি। নরেনের মা লতিকার ফটো ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে যে চিঠিটা দিয়েছেন তাতে শুধু ফটো ফেরত পাঠালাম ছাড়া আর কোনো কথা লেখেননি। শীতাংশু ডাক্তারের পাশের বাড়ির সুব্রতবাবুর স্ত্রী একদিন বেড়াতে এসে মামিকে এই খবরও জানিয়ে দিয়ে গেছেন। গর্দানিবাগের মাঠের সেই পলাশে এখন আর ফোটা ফুলের শোভা রক্তময় হয়ে হাসে না। নতুন বর্ষার জলে মাঠের ঘাস সবুজ হয়ে উঠেছে। এই মাঠের সবুজের ওপর নরেনের পাশে পাশে হেঁটে প্রায় রোজই সকালে আর সন্ধ্যায় বেরিয়েছে যুথিকা। নরেনকে আর নিমন্ত্রণ করে ডাকতে হয় না। নিজের প্রাণের আবেগে নরেন নিজেই রোজ এসে যুথিকার কাছে দাঁড়ায়। চায়ের জন্যে নিজেই তাগিদ দেয় নরেন। আর মাঝে মাঝে মামি কিংবা অন্য কেউ কাছে না থাকলে যুথিকার কানের কাছে নরেনই হেসে ফিসফিস করে, তোমাকেই কংগ্রেচুলেট করতে হয়। কেন? তোমার ভালোবাসারই জয় হল। তা হলো বই কি। অদ্ভুত। কি? তোমার ভালোবাসার জেদ। হ্যাঁ, অদ্ভুত জেদ বই কি। 4 বছর ধরে বলতে গেলে তপস্যা করতে হয়েছে। নরেন হাসে। তপস্যার সিদ্ধিও হয়েছে। নরেনের দুচোখের গর্বময় উৎফুল্লতার দিকে তাকিয়ে যুথিকা বলে, হ্যাঁ, 4 বছর অপেক্ষায় থেকে থেকে তারপর যখন তুমি আমাকেই বিয়ে করতে রাজি হয়েছ তখন স্বীকার করতেই হয়। কি? সিদ্ধি লাভ করেছি। আমার ভালোবাসাই জয়ী হয়েছে। 4 পাতা চিঠি লিখে কণিকা মামি গিরিডির উদাসীনের সব উদ্বেগ দূর করে দিয়েছেন। রাজি হয়েছে নরেন। বিয়ের দিন ঠিক করবার কথাও বলেছে। নরেনের মা বলেছেন 1 অঘ্রাণ খুব ভালো শুভ দিন। মামির প্রাণটাও যেন হাঁপ ছেড়ে অনুভব করে তারও একটা জেদের তপস্যা সফল হয়েছে। নরেনের মতো ছেলের সঙ্গে যুথিকার মতো মেয়ের বিয়ে ঘটিয়ে দেওয়া 4টিখানি বুদ্ধি ও চেষ্টায় সম্ভব হয় না। গিরিডি থেকে যুথিকার মা 3 পাতার চিঠি লিখে মামিকে অভিনন্দন জানিয়েছেন। তোমার চেষ্টা আর বুদ্ধির জোরেই মেয়েটার ভাগ্য প্রসন্ন হতে পেরেছে কণিকা। নরেনের মাকে জানিয়ে দিও, আমরা 1 অঘ্রাণেই রাজি। মামির চিন্তায় শুধু একটা অস্বস্তি মাঝে মাঝে ছটফট করে ওঠে। যুথিকা এত বেশি ঘুমোয় কেন? জেগে থাকে যখন, তখনও যেন অদ্ভুত একটা কুঁড়েমির জ্বরে গুটিসুটি হয়ে এ ঘর কিংবা ও ঘরের বিছানার এক কোণে বসে হাই তোলে আর ফ্যাল ফ্যাল করে তাকায়। যে কথা কোনোদিন যুথিকাকে বলতে হয়নি সেই কথাই আজকাল বলতে হয়, একটু ভালো করে সাজ করবার কথা। ভালো করে সাজবার নিয়মটাই যেন ভুলে গিয়েছে যুথিকা। কিন্তু খুব ভালো করেই জানে যুথিকা সন্ধ্যা হবার আগেই নরেন এসে পড়ে। তবু বিকেল হয়ে এলেও যুথিকার মনে পড়ে না যে এইবার তাড়াতাড়ি সেজে নেওয়া উচিত। মামি মনে করিয়ে দেন, তবে বুঝতে পারে এবং তারপরেই ব্যস্তভাবে তাড়াতাড়ি একটা এলোমেলো সাজ করে আর অরুণকে কোলে নিয়ে যত আজে বাজে কথা বলতে থাকে। অরুণও টানা ছেঁড়া করে যুথির সাজ আর খোঁপাটাকে আরো এলোমেলো করে দেয়। নরেনের সঙ্গে বেরিয়ে বড়জোর 1 মাইল পথ হেঁটে আবার যখন ঘরে ফিরে আসে যুথিকা, তখন দেখে মনে হয় যেন 2 দিন না খেয়ে 100 মাইল হেঁটে একেবারে ক্লান্ত ও আধমরা হয়ে গিয়েছে যুথিকার চেহারাটা। এ আবার কোন ধরনের মানসিক ব্যাধি? মামির চোখ দুটো আবার সন্দিগ্ধ হয়ে ওঠে। শুধু মামি কেন, যুথিকাও যে যুথিকাকে সন্দেহ করতে শুরু করেছে। ধুলো খেলার পালা সমাপ্ত হয়ে গিয়েছে, হাতের কাছে মুক্তা এসে গিয়েছে। তবে আবার জীবনের অহংকারটা এমন করে মুষড়ে পড়ে কেন?
জিত হল, তবুও হেরে গিয়েছি বলে একটা সন্দেহের অস্বস্তি মনের ভেতরে কাঁটার মতো খচখচ করে কেন? কে হারিয়ে দিল? লতিকা? ভাবতে গিয়ে কপালের দুপাশে একটা জ্বালার কামড় জ্বলতে থাকে যেন। মামি বুঝবেন কি চাই? মামি কল্পনাও করতে পারেন না পাটনার থেকে লতিকার গিরিডি যাবার ট্রেন যাত্রা যে লতিকার জীবনের একটা জয় যাত্রা। হিমাদ্রি চা এনে দিয়েছে, সেই চা হেসে হেসে খেয়েছে লতিকা। লতিকার ঘুম পেয়েছে আর ব্যস্ত হয়ে বাঙ্কের উপর থেকে বেডিং নামিয়ে লতিকার জন্য বিছানা পেতে দিয়েছে হিমাদ্রি। লতিকা চালাক, কি ভয়ানক চালাক সেটা মামির ধারণাতেই নেই। নিরালা কামরার সিটের উপর পাতা বিছানায় টান হয়ে শুয়েছে লতিকা, আর হিমাদ্রিকে মাথার কাছে বসিয়ে রেখে সারা রাত গল্প করেছে। আর হিমাদ্রি? হ্যাঁ, লতিকাকে দোষ দিয়ে লাভ কি? হিমাদ্রি যে যত নষ্টের মূল। কি ভয়ানক চালাক! চট করে কত তাড়াতাড়ি জীবনের ট্রেন যাত্রার এক নতুন বান্ধবী জোগাড় করে নিল। পয়লা অঘ্রাণের পর আর কটা দিনই বা গিরিডি ও পাটনার মুখ দেখবার সুযোগ পাওয়া যাবে? বড়জোর 10টা দিন। নরেনের ছুটি ফুরিয়ে যাবার আগেই নরেনের সঙ্গে যুথিকাকে বোম্বাই চলে যেতে হবে। তারপর আর কি? লতিকার হিমাদ্রি অনন্তকাল ধরে পাটনা থেকে গিরিডি আর গিরিডি থেকে পাটনা যাওয়া আসা করে চমৎকার ট্রেন যাত্রার পুণ্যে ধন্য হয়ে থাকবে। গিরিডি থেকে চিঠি আসে। সেই চিঠিতে বিশ্বের যত খবর থাকুক না কেন, শুধু একটা খবরের কোনো উল্লেখ থাকে না। হিমাদ্রি এখন কোথায়? লতিকা সত্যি গিরিডি ফিরেছে তো? ফিরেছে নিশ্চয়ই, যাবে আর কোথায়? পাটনা ছেড়ে দিয়ে এখন গিরিডিতে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছে লতিকা। এবং আশ্চর্য নয়, গণেশবাবুর বাড়িতে রোজ সন্ধ্যায় চা খেতে আসছে হিমাদ্রি। পাটনা নয়, গিরিডি যে যুথিকার জীবনের উদ্বেগ হয়ে উঠল। কোনোদিন কল্পনাতেও সন্দেহ করতে পারেনি, কোনো মুহূর্তেও একটু সাবধান হয়ে কল্পনা করতে পারেনি যুথিকা লতিকার মতো মেয়ে যুথিকাকে এভাবে একটা মিথ্যে জয়ের কাছে ফেলে রেখে দিয়ে নিজে একটা খাঁটি জয়ের কাছে চলে যেতে পারে। পয়লা অঘ্রাণ আসতে দেরি আছে, তবে এখন আর পাটনাতে থাকবারই কি দরকার? এখন গিরিডি চলে গেলেই তো হয়। গিরিডির চিঠি আসতেও আর বেশি দেরি হয়নি। মা লিখেছেন, যুথিকার এখন গিরিডি চলে আসাই উচিত মনে করি কণিকা। যুথিকাকে আসবার জন্যে বলাইবাবুকে পাঠাবার ব্যবস্থা করছি। তুমি একেবারেই বরযাত্রী হয়েই এসো। বর আনতে এখান থেকে যাবার লোক কেউ নেই। তোমার আর অরুণের বাবা দুজনের ওপর বর আনবার দায়িত্ব রইল। গিরিডির চিঠিটা যুথিকাকেও পড়তে দিল মামি। চিঠি পড়েই কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকে যুথিকা। তারপরে বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, বলাইবাবুকে পাঠিয়ে কি লাভ? বাতে পঙ্গু একটা মানুষ। তবে কি একাই যেতে চাও? একা কেন যাব? হিমাদ্রি নেই? অপলক চোখ তুলে যুথিকার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবেন মামি। মামির দু চোখের মধ্যে যেন একটা ভয়ের ছায়া ছমছম করে। আস্তে আস্তে এবং ভয়ে ভয়ে মামি বলেন, বারবার হিমাদ্রিকে বিরক্ত করা ভালো দেখায় না। যুথিকা চেঁচিয়ে ওঠে, হিমাদ্রি যে বিরক্ত হয় না সেটা মা খুব ভালোই জানে। আমার মনে হয় হিমাদ্রিকে না পাঠালেই ভালো হয়। বেশ, তাহলে বলাইবাবুকেও আসতে বারণ করে দাও। তার মানে? যুথিকা হেসে ফেলে, আমি একাই গিরিডি যাব। দুলে দুলে হেঁটে ঘরের ভেতর ঢোকে ছোট্ট অরুণ। অরুণের হাতে একটা চিঠি। অরুণ বলে, একটা লোক। চিঠি খুলে 2 লাইন পড়তেই আশ্চর্য হয়ে যান মামি এবং বাইরের বারান্দার দিকে উঁকি দিয়ে তাকান। যুথিকা বলে, কি ব্যাপার? মামি বলেন, হিমাদ্রি এসেছে। ঝক করে হেসে ওঠে যুথিকার চোখ। শাড়ির আঁচলটাকে টেনে গায়ে জড়িয়ে ব্যস্তভাবে উঠে দাঁড়ায় যুথিকা। তার মানে? মামি বলেন, কুসুমদি লিখেছেন, বলাইবাবুর পক্ষে যাওয়া অসম্ভব, হিমুকেই পাঠালাম।
মামির দুশ্চিন্তিত মুখের দিকে তাকিয়ে মামা বলেন, না না, আমার মনে হয় সেরকম কোনো ভয়ের কারণ নেই। তবু আমি কিন্তু নিশ্চিন্ত হতে পারছি না। ভদ্রলোকের মেয়ে মাথা খারাপ করে বাজে লোকের সঙ্গে উধাও হয়ে গিয়েছে। এরকম কেস অবশ্য মাঝে মাঝে দেখা যায়, কিন্তু বেচারা যুথিকাকে এরকম মাথা খারাপ মেয়ে বলে মনে করতে পারছি না। কিন্তু হিমাদ্রি নামে এই ছেলেটার মনে কি আছে সেটা কি করে বুঝবে বলো? মামা কিছুক্ষণ ভাবেন, তারপর বলেন, আচ্ছা, একটা ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা? আমি এখনই গিয়ে ভোলাকে, ওই রেলওয়ে পুলিশের ডিএসপি ভোলাকে চেনো তো? হ্যাঁ, ভোলাকে বলে দিচ্ছি যেন ট্রেনের গার্ডকে প্রাইভেটলি বলে রাখে ভোলা ওদের দুজনের ওপর একটু ওয়াচ রাখবার জন্যে। আমি চললাম, ওদের তাড়াতাড়ি রওনা করিয়ে দাও। রওনা হতে আর মাত্র 5 মিনিট দেরি করিয়ে দিলেন মামি। অর্থাৎ টেলিফোনে নরেনকে একটা খবর দিতে যতটুকু সময় লাগল তার বেশি নয়। এবং স্টেশনে পৌঁছবার পর খুশি হয়ে মামি দেখলেন যাদের আসবার কথা ছিল তারা সবাই এসেছে। মামা এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, তার পাশে নরেন, এবং কি আশ্চর্য, শীতাংশু ডাক্তারও এসেছে। সবচেয়ে বেশি আশ্চর্য, শীতাংশু ডাক্তার হেসে হেসে নরেনের সঙ্গে গল্প করছে। এমনকি মামাকেও হঠাৎ জিজ্ঞাসা করে ফেলে শীতাংশু, পয়লা অঘ্রাণেই বোধহয় বিয়ের দিন ঠিক করা হয়েছে? মামা গম্ভীর হয়ে বলেন, হ্যাঁ বোধহয়। শীতাংশু বলে, বড় ভালো হল। শীতাংশুর কথা শুনে মামির মুখটা অপ্রসন্ন হয়ে যায়। কিরকম ঢং করে শুভেচ্ছা জানাচ্ছে, যেন ছোট ভাইটির বিয়ের খবর শুনে আহ্লাদে মজে গিয়েছে। কিন্তু মামি জানেন এই শীতাংশুই এই কটা বছরে এই বিয়ের সম্ভাবনাকে ভাঙচি দিয়ে মিথ্যে করে দেবার জন্যে কি চেষ্টাই না করে এসেছে। তা আবার কিসের আশায়, কোন মতলবের উৎসাহে এখানে এসেছে শীতাংশু? মামি ডাকেন, এদিকে এসে একটা কথা শুনে যাও নরেন। শীতাংশুর কপট শুভেচ্ছার স্পর্শ থেকে নরেনকে সরিয়ে নিয়ে গিয়ে পাটনায় প্রচণ্ড গরমের জন্যে দুঃখ করে অনেক কথা বলেন মামি। কার্তিক শেষ হতে চলল, তবু দেখছ গরমের গুমট কিন্তু ছাড়ছে না। ট্রেনে উঠবার জন্য যুথিকার ব্যস্ততা দেখে মনে মনে রাগ করেন মামি। নরেনের কাছ থেকে অনেকক্ষণই তো হলো ইচ্ছে করেই সরে গিয়েছে মামি। এই তো এইবার একটা সুযোগ পেলি, বোকা মেয়ে, নরেনের কাছে গিয়ে দাঁড়া, দুটো কথা বল। কিন্তু কোথায় যুথিকা? কাণ্ডজ্ঞানহীন যুথিকা তখন ট্রেনের কামরার ভেতর ঢুকে হিমাদ্রির সঙ্গে কি অদ্ভুত মুখরতা আর হাসাহাসি শুরু করে দিয়েছে। কিন্তু মনের অভিযোগ মনেই চেপে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকেন মামি। আমি কিন্তু জানলার ধারে বসবো হিমাদ্রি, হাত ব্যাগটাকে সিটের নিচে রেখে দাও। বড় বেশি ব্যস্ত হয়ে উঠেছে, আর কি বিশ্রী চেঁচিয়ে কথা বলছে মেয়েটা। যুথিকার কাছে এগিয়ে এসে মামি ফিসফিস করে বলেন, আস্তে কথা বলো যুথিকা। ট্রেন ছাড়ল এবং যুথিকা যেন এতক্ষণের ব্যস্ততার ভুলের মধ্যে বিমনা হয়ে থাকা মনটাকে চিনতে পেরে চমকে ওঠে। ভয়ানক ভুল হয়েছে। নরেনের সঙ্গে সামান্য একটু চোখে চোখে কথা বলে নিতেও ভুলে গিয়েছে। এই ভুলটুকু শুধরে দেবার জন্যে জানলা দিয়ে মুখ বাড়িয়ে নরেনের দিকে তাকিয়ে হেসে ওঠে যুথিকা। হাসি ভরা মুখটাকে জানলার কাছ থেকে সরিয়ে নিয়ে আসে যুথিকা, কারণ প্ল্যাটফর্মের কোনো মুখ আর চেনা যায় না। ঝাপসা হয়ে গিয়েছে পাটনা স্টেশনের প্ল্যাটফর্ম। এইবার চোখের কাছে যাকে খুব স্পষ্ট করে দেখতে পায় যুথিকা, তারই শান্ত মুখের চেহারাটাকে সহ্য করতে গিয়ে ছটফট করে ওঠে। কেমন আছো হিমাদ্রি? ভালো আছি। লতিকা ভালো আছে? জানি না, ভালো থাকলেই ভালো। খোঁজ রাখো না? খোঁজ রাখা আমার অভ্যেস নয়। কিন্তু লতিকার তো সে অভ্যাসটি আছে। জানি না কেন, লতিকা খোঁজ করেনি? কার খোঁজ? তোমার? না। আশ্চর্য! কিসের আশ্চর্য? এত গরজ করে পাটনা থেকে গিরিডি নিয়ে গেলে যাকে, তার সঙ্গে সামান্য একটু বন্ধুত্বও হল না?
না। তোমার দুর্ভাগ্য। একটুও না। কেন? লতিকা কি দেখতে সুন্দর নয়? হ্যাঁ, সুন্দর বই কি, আমার চেয়েও সুন্দর নিশ্চয়ই। লোকে তো তাই বলে। কে বলে? তোমার মা বলছিলেন। কার কাছে? তোমার বাবার কাছে। তোমার সামনেই? হ্যাঁ। আর তুমিও বেশ দুকান ভরে কথাটা শুনে নিলে। হ্যাঁ, কানে যখন শুনতে পাই তখন না শুনে পারবো কেন? কিন্তু কথাটা এত মনে করে রাখতে কে বলেছে? মনে হচ্ছে কানের ভেতর দিয়ে একেবারে মরমে পুষেছে। না, জোর করে না বললে কি হবে? কত কথাই তো শুনতে পাই, কিন্তু মরমে পশে আর কোথায়? মরম নেই তাহলে? হবে, আমার তো তাই মনে হয়। বেশ ভালো মন তোমার। হিমু দত্তের শান্ত চোখ দুটোও যেন উদাসীনের মেয়ে যুথিকা ঘোষের এই অনর্থক বাচালতায় বিরক্ত হয় এবং একটু তপ্ত হয়ে যুথিকার মুখের দিকে তাকায়। সেই মুহূর্তে ভয় পেয়ে কেঁপে ওঠে হিমু দত্তের চোখ। বিনা দোষের আসামি ফাঁসির হুকুম শুনেও বোধহয় এমন ভয় পাবে না। দেখতে পেয়েছে হিমু, চারু ঘোষের মেয়ের চোখ দুটো জলে ভরে গিয়েছে। এমন ভয়ানক বিপন্নতা, এত কঠোর শাস্তি জীবনে কোনোদিন সহ্য করবার দুর্ভাগ্য হয়নি হিমু দত্তের। এর চেয়ে যুথিকা ঘোষের চোখের সেই সব ভয়ানক অবহেলার আর কৌতুকের হাসিতে যে অনেক বেশি করুণা ছিল। হিমু বলে, আমাকে মাফ করো যুথিকা, কিন্তু বুঝতে পারছি না আমার কি অপরাধ হল। চোখ দুটোকে এক মুহূর্তের মধ্যেই সামলে নিয়ে শুকনো করে ফেলেছে যুথিকা। যাকগে, তুমি কিছু মনে করো না হিমাদ্রি, তোমাকে সত্যি অপরাধী বলছি না। হাঁপ ছাড়ে। বুকের ভেতরের একটা ভয়াতুর বেদনার গুমট যেন নিঃশ্বাসের জোরে ভেঙে দিয়ে হাঁপ ছাড়ে হিমু। নস্যির ডিবে ঠুকে ঠুকে হাসতে চেষ্টা করে। গিরিডিতে এখন বেশ ঠান্ডা পড়েছে। সকালবেলা রোদ উঠবার পরেও উষ্টির ওপর কুয়াশা একেবারে জমাট হয়ে থাকে। যুথিকাও হাসে। সত্যি কথা বলবে? তোমার কি সন্দেহ আছে যে আমি সত্যি কথা বলি না? না, তুমি সে বিষয়ে একেবারে খাঁটি গুড বয়, তাই জিজ্ঞাসা করছি। বলো, লতিকা তোমাকে আমার মতো বিরক্ত করেনি? একটুও না। চা এনে দাও, বিছানা পেতে দাও, হেন তেন এসব কোনো হুকুমই করেনি? না, বরং লতিকাই ওসব কাণ্ড করেছে। আমি আপত্তি করেছি, তবু শোনেনি। যুথিকার চোখের দৃষ্টি আবার কঠোর হয়ে ওঠে। তার মানে লতিকা তোমার খুব সেবা যত্ন করেছে? একটু বাড়াবাড়ি করেছে বলতে হবে। নিজেই হাঁক দিয়ে চাওয়ালাকে ডেকে এনে আমাকে চা খাইয়েছে। বিছানাটাকেও আমার জন্য ছেড়ে দিয়ে নিজে সারা রাত জেগে উলের টুপি বুনেছে। একটু বেশি ভদ্রতা করেছে লতিকা। যুথিকা ভ্রুকুটি করে মুখ ফেরায়। কিন্তু তাই বলে লতিকা তোমাকে বিয়ে করতে পারে না। আমি লতিকাকে বিয়ে করতে পারি না। কেন? আমার মতো মানুষকে লতিকার বিয়ে করা উচিত নয় বলে। নিজেকে কি তুমি এতই ছোট মনে করো? একটুও ছোট মনে করি না। তবে লোকে তো মনে করে। আমিও কি মনে করি? সে তোমার মন জানে। আবার হিমু দত্তের দুচোখের দৃষ্টি উত্তক্ত হয়, আর যুথিকার এই অকারণ বাচালতার উপর বেশ কুপিত হয়ে যুথিকার মুখের উপর পড়তেই চমকে ওঠে, ভয় পায় হিমু। যুথিকা ঘোষের চোখের পাতা ভিজে ভারী হয়ে গিয়েছে। হিমু দত্ত ভয়ে ভয়ে অনুরোধ করে, গল্প করবার এত জিনিস থাকতে তুমি আজ কেন মিছিমিছি এসব কথা তুলে এই ট্রেন যাত্রার আনন্দটা মাটি করছো যুথিকা? হিমুর কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ায় যুথিকা। নিজেই হাত বাড়িয়ে সিটের তলা থেকে একটা ছোট বাস্কেট বের করে। বাস্কেট খুলে খাবারের প্যাকেট ও একটা ডিশ বের করে, আর ডিশের উপর খাবার সাজিয়ে দিয়েই বলে, খাও হিমাদ্রি। হিমাদ্রি অপ্রস্তুতের মতো বলে, এ কি, তোমার খাবার কোথায়? এই তো,
একই ডিশে দুজনে খেতে পারা যায় না? সত্যি হাত বাড়িয়ে ডিশের উপর সন্দেশ ভাঙে যুথিকা, এবং খেতেও কোনো দ্বিধা করে না। খাবার খেতে গিয়ে হেসে ফেলে হিমু। একটা কাণ্ডই করলে তুমি। যুথিকা মুখ টিপে হাসে। কেন করলাম বুঝতে পারলে কিছু? না। লতিকাকে হারিয়ে দিলাম, ঠিক কি না? লতিকা নিশ্চয়ই এতটা করতে পারেনি। না। কথাটাকে কেমন উদাসভাবে, যেন একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মিশিয়ে দিয়ে চুপ করে খাবার খেতে খেতে হিমু আবার আনমনার মতো বলে ওঠে, এইটাই তো আমাদের শেষ ট্রেন যাত্রা। কি বললে? হিমু দত্তের মুখের দিকে তাকাতে গিয়ে যেন একেবারে ক্লান্ত হয়ে ঢুলে পড়ে যুথিকা ঘোষের চোখের চাহনি। শেষ ট্রেন যাত্রা? তার মানে কি? হিমাদ্রির সঙ্গিনী হয়ে এক ট্রেনে পাটনা থেকে গিরিডি আসা যাওয়ার পালা চিরকাল চলতে থাকবে, এইরকম একটা জীবন কি সত্যি কল্পনায় কামনা করে রেখেছিল যুথিকা? নইলে এত আশ্চর্য হয়ে যায় কেন? এবং হিমুর এত সহজ ও সরল কথাটা বুঝতে এত দেরি করে কেন? বুঝতে দেরি হয়নি যুথিকার। চোখের সামনে একটা শূন্যতার দিকে তাকিয়ে বুঝতে পারে, হ্যাঁ, হিমাদ্রির সঙ্গে এই শেষ ট্রেন যাত্রা, ধুলো খেলার বন্ধুত্বের এই শেষ। বেশ হল, খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। যুথিকা বলে, খবরটা তাহলে তুমিও শুনেছ হিমাদ্রি? কিসের খবর? আমার বিয়ের। হ্যাঁ, সেই জন্যই তো বললাম। কি? এই যে আমাদের শেষ ট্রেন যাত্রা, তাই মিছে আর তর্ক করে শেষ দিনের আনন্দটা কেন নষ্ট করা? আনন্দ? আনন্দ বই কি, তুমি যা চেয়েছিলে তাই পেলে, এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? সত্যি কথা বলো তো হিমাদ্রি, শুনে তোমার খুব আনন্দ হচ্ছে? হ্যাঁ। আনন্দের মধ্যে কি এতটুকু কি কষ্ট হচ্ছে না? চমকে মুখ ফিরিয়ে নেয় হিমু দত্ত। নইলে হিমুর জীবনের একটা দুঃসহ বেদনার নিঃশ্বাস বোধহয় এক্ষুনি চারু ঘোষের মেয়ের মুখের উপর ছড়িয়ে পড়বে, আর ধরা পড়ে যাবে হিমু। মাথা হেঁট করে চোখ মুখ একেবারে বিবর্ণ করে আর বোবা হয়ে বসে থাকে হিমু। হিমুর মুখের দিকে তাকিয়ে জোর করে একটা নিঃশ্বাস ছেড়ে যুথিকা হাসে। তোমার ওপর আমার আর রাগ নেই হিমাদ্রি। কেন বলো তো? লতিকার কাছে হার মানতে হল না, আমারই জিত হয়েছে। ট্রেনটা থেমেছে। খুব আলোয় ভরা জমজমাট আর গমগমাট একটা স্টেশন। যেমন লোকের ভিড় তেমনি কোলাহল। ট্রেনের কামরার একই জানলার ভেতর দিয়ে পাশাপাশি দুটি মুখ উঁকি দিয়ে যেন চঞ্চলতা আর মুখরতার একটা আলোকিত উৎসবের মতো একটা দৃশ্য দেখতে থাকে। যেন চিরকালের বন্ধু ও বান্ধবীর দুটি হর্ষোৎফুল্ল মুখ, এবং দুজনেই জানে না কখন কোন মায়ার আবেশে দুজনের দুটি হাতের ছোঁয়াছুঁই মুঠো বাঁধা হয়ে এক হয়ে গিয়েছে। ট্রেন ছেড়ে দেয়। যুথিকা বলে, আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না হিমাদ্রি। কি? সত্যি কি সোনা ফেলে দিয়ে আঁচলে গেরো দিলাম? তার মানে? মানে জিজ্ঞাসা করো না, বুঝতে না পারো যদি তবে চুপ করে থাকো। চুপ করে হিমাদ্রি। যুথিকা হাঁপাতে হাঁপাতে বলে, বড় ক্লান্ত লাগছে শরীরটা, বুকের ভেতরে যে হাঁপ ধরেছে হিমাদ্রি। আমি এভাবেই জানলায় মাথা রেখে একটু ঘুমিয়ে নি, কেমন? নিশ্চয়ই, তুমি চুপ করে ঘুমো। তুমি সরে যেও না কিন্তু। না, কখনো না। কিন্তু ঘুমোতে পারে না যুথিকা। ঘুমটাই যেন থেকে থেকে ফুঁপিয়ে ওঠে, আর হিমু দত্তের হাতটাকে আরো শক্ত করে খিমচে ধরে রাখে যুথিকা। সামনের সিটের এক ভদ্রলোক বললেন, ওর কোনো অসুখ আছে বলে মনে হচ্ছে। হিমু বলে, না, হঠাৎ কাহিল হয়ে পড়েছেন। ভদ্রলোক আক্ষেপ করেন, তাই তো, বড় দুঃখের বিষয় হল, আপনি বড় নার্ভাস হয়েছেন বলেই মনে হচ্ছে। ভদ্রলোকের কথার জবাব না দিলেও হিমু বোধহয় নিজের মুখটাকে আয়নায় দেখতে পায়।
যেন একটা খ্যাপা হাওয়ার মাতামাতির মাঝখানে রাতের নদীর বুকের উপর ভাঙা নৌকোতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদের শোভা দেখছে হিমু দত্ত। এই নৌকা ডুবে যাবে, অথই জলে তলিয়ে যেতে হবে, সবই জানে হিমু, কিন্তু তবু পূর্ণিমার চাঁদ দেখবার লোভ যেন ছাড়তে পারছে না। হাসিটা কেঁদে ওঠেনি, কিন্তু হিমু দত্তের জীবনের কান্নাটাই যেন ওর মুখের ওপর হেসে রয়েছে। হিমু দত্তের বুকের কত কাছে চারু ঘোষের মেয়ের মাথাটা। হাতের ওপর কপাল নামিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে যুথিকা। যুথিকার খোঁপার সুগন্ধও হিমু দত্তের নাকের কত কাছে মাতামাতি করছে। হঠাৎ বাইরে থেকে গুঁড়ো বৃষ্টির একটা ঝাপটা এসে যুথিকার মাথাটাকে ভিজিয়ে দেয়। রুমাল দিয়ে যুথিকার মাথা মুছে দিতে দিতে হিমু দত্তের হাতটা আজ আর কোনো লজ্জায় আর কোনো ভয়ে কাঁপে না। মুখ তোলে যুথিকা। আরেকটা কথা জিজ্ঞেস করছি, বলো। দরকার হলে তুমি কি আমাকে বোম্বাই থেকে গিরিডিতে আনতে পারবে না? দরকার কেন হবে? আমি বলছি দরকার হবে না, দরকার হলেও না। ঠিকই ভেবেছিলাম আমি তুমি এই কথাই বলবে। তুমি ভয়ানক চালাক। তোমার বোকামির জন্যই চালাক হতে হচ্ছে। যুথিকা আবার জানালার কাঠের উপর হাত রেখে মাথা পেতে ঘুমোতে চেষ্টা করে। তন্দ্রাটা মাঝে মাঝে নিবিড় হয়ে ওঠে ঠিকই, কিন্তু অদ্ভুত কতগুলো ঠাট্টার ভাষা যেন মাথার ভেতর একঘেয়ে সুরে বাজতে থাকে। পাটনাতে মামির সঙ্গে একবার হীরালাল বাবুর বাড়িতে কীর্তন শুনতে গিয়ে যে গানের ন্যাকামি সহ্য করতে না পেরে 2 মিনিট পরেই বাড়ি ফিরে গিয়েছিল যুথিকা, সেই গানেরই ভাষা যুথিকার এই ক্লান্ত মাথার ভেতর প্রচণ্ড উৎপাতের শব্দের মতো বেজে চলেছে। পীরিতিকরীতি শুনো বড় নারী। আজ যুথিকাকে বাগে পেয়ে সেদিনের গানটা যেন যুথিকার অহংকারের উপর প্রতিশোধ চলছে। আজ যুথিকাকে বাগে পেয়ে সেদিনের গানটা যেন যুথিকার অহংকারের ওপর প্রতিশোধ তুলেছে। পীড়িতের রীতিতে ভুল হলে যে কি দশা হয় সেটাও ইনিয়ে বিনিয়ে শুনিয়ে দিয়েছিল গানটা। তুহারি ভরম ফান্দে তুহারি করম কান্দে। বাহ, চমৎকার। চাঁদ কিরণ ছড়ি দাবানল পরিশিলি, আব কাহে ফুকারে হুতাশা, কিসের ছাই হুতাশা। এত ভয় করবার কি আছে? ধড়ফড় করে জেগে আর মুখ তুলে হিমুর কানের কাছে যেন স্বপ্নের ঘোরে একটা প্রলাপ ফিসফিস করে যুথিকা। আমি যদি বোম্বাই না যাই হিমাদ্রি? তার মানে নরেনের সঙ্গে যদি আমার বিয়ে না হয়? ছি, মাথা খারাপের আর কিছু বাকি নেই তোমার। রুক্ষ স্বরে প্রায় ধমকের মতো একটা ভঙ্গি করে উত্তর দেয় হিমু। হেসে ফেলে যুথিকা। তার মানে আমাকে নিয়ে পালিয়ে যাবার সাহস তোমার নেই? না, নেই। কেন? যুথিকার মুখের দিকে কিছুক্ষণ তীব্র তীক্ষ্ণ ও যন্ত্রণাক্ত একটা দৃষ্টি তুলে তাকিয়ে থেকে হিমু বলে, তোমাকে ভালোবাসি বলে। চমকে ওঠে যুথিকার চোখ আর মুখ। হঠাৎ সূর্যোদয়ের আভা ঘুমন্ত চোখ আর মুখের উপর ছড়িয়ে পড়লে যেরকম চমক লাগে, সেই রকম চমক। যেন যুথিকার জীবনের একটা আশার স্বপ্নালু আবেশ হঠাৎ আলোকের ছোঁয়া লেগে জ্বলে উঠেছে। হিমুর মুখের দিকে তাকিয়ে থাকে যুথিকা। 2 চোখে নিবিড় তৃপ্তির স্নিগ্ধতা জলজল করে। থেমে গেল ট্রেনটা। রাত প্রায় ভোর ভোর হয়েছে। প্রায় নির্জন স্টেশনের প্ল্যাটফর্মের ওপর দিয়ে মচমচ করে জুতোর শব্দ বাজাতে বাজাতে জানালার কাছে এসে থমকে দাঁড়ালেন ট্রেনের গার্ড। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? হিমু একটু আশ্চর্য হয়ে বলে, না। চলে গেলেন গার্ড এবং ট্রেনটাও আবার চলতে শুরু করে। যুথিকার চোখ মুছে নিয়ে আস্তে আস্তে বলে, তুমি এত স্পষ্ট করে একই কথা বলে ফেললে হিমাদ্রি। মিথ্যে কথা বলিনি, কিন্তু শুধু আমার কাছেই বলতে পারলে। আর কারো কাছে বলবার সাহস আছে কি? সাহস খুব আছে, কিন্তু বলবার দরকার হবে না। যদি দরকার হয়? তার মানে?
যদি নরেন তোমায় হঠাৎ জিজ্ঞাসা করে বসে, তবে সত্যি কথাটা বলতে পারবে তো? না। এই তো তোমার সাহস, আর এইরকমই সত্যবাদী তুমি। যা ইচ্ছে হয় বলো, আমি তোমার ক্ষতি করতে পারব না। দরকার হলে 1000টা মিথ্যে বলে দেব। তাই বলো, পথে এসো এবার। কিন্তু তুমি কি পারবে? কি? নরেনবাবুর কাছে সত্যি কথা বলে দিতে? কোন সত্যি কথা? উত্তর দেয় না হিমু। যুথিকার কথার জালে জড়িয়ে পড়ে হিমুর মনের সবচেয়ে লোভনীয় একটা লোভ এইবার ধরা পড়ে গিয়েছে। কি জানতে চায় হিমু? যুথিকা হাসে। বলো হিমাদ্রি, কোন সত্যি কথাটা জানতে চাইছ? যুথিকার এই হাসিটা কি চারু ঘোষের মেয়ের মনের সেই শুকনো কৌতুকের হাসি? যদি তাই হয়, তবে হিমু দত্তের জীবনের চরম কৌতূহল এই মুহূর্তে হিমু দত্তের বুকের ভেতর শেষ আর্তনাদ তুলে ফুরিয়ে যাবে। ভালোই হবে। আর দুঃখ করবার এবং সারা জীবন মনের মধ্যে গোপন রত্নের মতো লুকিয়ে রাখবার কিছু থাকবে না। যুথিকা বলে, হ্যাঁ হিমাদ্রি, আমি অনায়াসে নরেনকেও বলে দিতে পারি যে আমি হিমাদ্রিকে ভালোবাসি। ভালোবাসে যুথিকা, শুধু এইটুকু জানবার স্বাদ যে হিমুর জীবনের চরম স্বাদ আর স্বপ্ন হয়ে হিমুর বুকের ভেতর জমা হয়েছিল, সে সত্য ধরা পড়িয়ে দিল হিমুর চোখ দুটো। ভিজে গিয়ে চিকচিক করে হিমু দত্তের সেই শান্ত ও নির্বিকার চোখ, যে চোখ কোনো মেয়ের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয় না বলে বিশ্বাস করেন কৃষ্ণার মা, অতসীর কাকিমা, কল্যাণীর মামা, নিভার বাবা, সরজুর দাদা আর প্রমীলার মা। এ কি করলে হিমাদ্রি? এর পরেও চাও নরেনের সঙ্গে আমার বিয়ে হোক? নিশ্চয়ই। নিশ্চয়ই না। তাহলে নিশ্চয় কি? আমার সঙ্গে তোমার বিয়ে হবে কোনোদিন? হলে মন্দ কি? অসম্ভব নয় কি? একটু অসম্ভব নয়, শুধু তুমি রাজি হলেই হয়। উত্তর দেয় না হিমু। বলো, শিগগির বলো। আমাকে যদি বিশ্বাস করে থাকো তবে এক্ষুনি বলে দাও লক্ষ্মীটি। কি বিশ্বাস করব? কি বলবো? প্রশ্ন করতে গিয়ে যেন দম বন্ধ করে ছটফট করে হিমু। বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না। আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করি। বিশ্বাস করো, তোমার সঙ্গে বিয়ে না হলে আমি সুখী হতে পারবো না। সেটাও বিশ্বাস করি। তবে আমাকে বিয়ে করতে তোমার বাধা কোথায়? রাজি হয়ে যাও হিমাদ্রি। হিমু দত্তের মুখে যেন একটা করুণ ও ক্ষীণ হাসির আভা ফুটে ওঠে, যেন বুক ভরা একটা হাসির সুন্দর জ্বালা বুকের ভেতরেই দমিয়ে দিতে চেষ্টা করছে হিমু। যুথিকার মুখের দিকে অনেকক্ষণ অপলক চোখে তাকিয়ে থাকে হিমু। কে জানে কি ফুটে উঠেছে হিমুর চোখে? আশা, আনন্দ, মায়া আর বিস্ময়, না ভয়, সন্দেহ, কৌতুক আর ফাঁকি? হিমু বলে, বেশ, আমি রাজি আছি যুথিকা। তাহলে আমি গিরিডি পৌঁছেই মামিকে একটা টেলিগ্রাম করে জানিয়ে দিই এ বিয়েটা হবে না। জানিয়ে দিও। কিংবা নরেনকে একটা চিঠি দিয়ে জানিয়ে দিতে পারি কেন এ বিয়ে হতে পারে না। হ্যাঁ, জানিয়ে দিতে পারো। হিমাদ্রি, বলো। বড় ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুমো। ট্রেনের কামরা নয়, উদাসীনের দোতলার একটি ঘর। উদাসীনের চারিদিকে উঁচু পাঁচিল, সেই পাঁচিলের ওপর আবার সারি সারি লোহার সূচিমুখ স্পাইক। একটা পাখিও সেই পাঁচিলের ওপর উড়ে এসে বসবার মতো ঠাঁই পায় না। বসতে এলেই ডানাতে স্পাইকের খোঁচা খেয়ে ছটফট করে সেই মুহূর্তে উড়ে পালিয়ে যায়। উদাসীনের দোতলার ঘরের ভেতর সোফা, চেয়ার আর পালঙ্কের ওপর গড়াগড়ি দিয়েও যুথিকা ঘোষের মন থেকে ট্রেন যাত্রার ক্লান্তির ঘোর সহজে কেটে যায়নি। কিন্তু কেটে যেতে খুব বেশি সময়ও লাগেনি। সারা সকাল, দুপুর আর বিকেল বেলাটা, ব্যাস। তারপরই যেন হঠাৎ চোখ মেলে জেগে উঠল যুথিকা।
উষ্ট্রির বালুতে বিকেলের আলো লুটিয়ে রয়েছে এবং মনেও পড়ে যুথিকার পৃথিবীতে একজনের কাছে একটা প্রতিজ্ঞা ঘোষণা করে এসেছে যুথিকা। পার্টনার মামিকে আজই টেলিগ্রাম করে জানিয়ে দিতে হবে এ বিয়ে হবে না। টেলিগ্রামের ফরম নিয়ে কথাগুলো লিখতে গিয়ে বারবার হাত কাঁপে, বারবার রুমাল দিয়ে কপালের ঘাম মোছে যুথিকা। তারপরই নিচের তলায় নেমে গিয়ে কুসুম ঘোষের কাছে এসে বলে, মামিকে এক্ষুনি একটা টেলিগ্রাম করতে চাই মা। কেন? উত্তর দিতে গিয়ে বিড়বিড় করে যুথিকা। তারপরই যেন একটা ভয়ের চমক লেগে কেঁপে ওঠে, আর তারপরেই কে জানে কার উপর রাগ করে আর প্রায় দৌড় দিয়ে আবার উপর তলায় চলে যায়। সত্যিই একটা রাগ, সে রাগে গজগজ করে বুকটা আর ঘেমে ওঠে কপালটা। টেলিগ্রাম করা হলো না, কিন্তু মনে পড়ে যুথিকার নরেনের কাছে অনায়াসে একটা চিঠি লিখে সত্যি কথা জানিয়ে দিতে পারা যায়। পৃথিবীর একজনের কাছে এরকম একটা প্রতিজ্ঞার কথা বলে রেখেছে যুথিকা। চিঠি লিখতে দেরি করে না যুথিকা, অনায়াসে অনেক কথা লেখে এবং তারপরেই হঠাৎ ভয়ের চমক লেগে ছটফট করে ওঠে এবং সেই মুহূর্তে অনায়াসে চিঠিটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। ট্রেনের কামরার ভেতর যেন স্বপ্নের ঘোরে মিথ্যে কথা বলে একটা অদ্ভুত অসম্ভব ও ভয়ানক অঙ্গীকার করে হিমাদ্রির মনের ভেতর একটা আশার স্বপ্ন ছড়িয়ে দিয়েছে যুথিকা। মনে পড়ে সবই, এবং মনে পড়তেই বুকটা কেঁপে ওঠে। লজ্জাও পায় যুথিকা, একটা অসার দুঃসাহসের লজ্জা। হিমাদ্রির সঙ্গে যুথিকা ঘোষের কোনোদিন বিয়ে হতে পারে এ কথা হিমাদ্রি কি সত্যি বিশ্বাস করেছে? বিশ্বাস করতে তো চায়নি মানুষটা, কিন্তু ঝোঁকের মাথায় কি ভয়ানক ভুল করে ফেলল যুথিকারই একটা অবুঝ বেদনা। বেচারাকে জোর করে বিশ্বাস করানো হল, রাজি হয়ে গেল হিমাদ্রি। কে জানে এই শহরের কোন গলির কোন ঘরের নিভৃতে কেমন অন্ধকারের মধ্যে বসে এখন চারু ঘোষের মেয়ের অঙ্গীকারের কথাগুলিকে জীবনের এক নতুন সঙ্গীতের মতো মনে মনে সাজছে হিমাদ্রি। ছি ছি, কি ভয়ানক বোকা বেচারা হিমাদ্রির মন। সন্দেহ করেও শেষ পর্যন্ত নিজেই অদ্ভুত এক আশার হাসি হেসে সেই সন্দেহের জোর ভেঙে দিল। উদাসীনের মতো বাড়ির মেয়ের ট্রেন যাত্রার সাথী হতে পারে হিমাদ্রি, মনের কথা বলা বলি করবার বন্ধু হতে পারে হিমাদ্রি, একই ডিশে সাজানো খাবার খাওয়ার সঙ্গী হতে পারে হিমাদ্রি, কিন্তু উদাসীনের মেয়ে যুথিকা ঘোষের স্বামী হতে পারে না হিমাদ্রি। তাই যদি সম্ভব হবে তবে যুথিকা ঘোষ সত্যি যুথিকা ঘোষ কেন, আর হিমাদ্রি বা হিমাদ্রি হবে কেন? ছি ছি, শুধু কয়েকটা কথার ভুলে কি অদ্ভুত এক কাণ্ড বাঁধিয়ে একটা মানুষের সাদা মনের ওপর মিছিমিছি রং ছিটিয়ে দিয়ে এখন ভয় করে আর লজ্জা পেয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। হিমাদ্রি এখন কোনো দুঃস্বপ্নেও এমন সন্দেহ করতে পারছে না যে পয়লা অঘ্রাণ নরেনকে নিয়ে হাসতে হাসতে আর উৎসবের বাঁশি বাজাতে বাজাতে এই উদাসীনের মেয়ের জীবনের কাছে হু হু করে ছুটে আসছে। টেলিগ্রাম করে কিংবা চিঠি লিখে পয়লা অঘ্রাণের ইচ্ছাটাকে কোনো বাধা দেবার ক্ষমতা হয়নি যুথিকার। যুথিকা ঘোষ যে সত্যি পয়লা অঘ্রাণের উৎসবে সাজবার জন্যে এরই মধ্যে তৈরি হয়ে গিয়েছে। শর্মা ব্রাদার্সের স্টোর্স থেকে নানান ডিজাইনের নানা রঙের 100 শাড়ি এসেছে, তার ভেতর থেকে 10টা শাড়ি এখনই পছন্দ করে ফেলতে হবে। একটি চিঠি লিখে এখনই হিমাদ্রির বিশ্বাসের ভুল ভেঙে দিতে পারা যায়। সত্যি তোমার কোনো অপরাধ নয় হিমাদ্রি, অপরাধ আমার। আমি মনের একটা মুখর খেয়ালের ঝোঁকে একটা স্বপ্নের ঘোরে কয়েকটা অদ্ভুত কথা বলে ফেলেছি। বড় কষ্ট হচ্ছিল হিমাদ্রি, তাই প্রলাপ বকেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করলে কেন? সত্যি বিশ্বাস করেছ কি? হিমুর ঠিকানা জানা নেই, তাই চিঠি লেখা সম্ভব হবে না, কিন্তু ঠিকানাটা জানা থাকলেই বা কি হতো? অস্বীকার করে না যুথিকা, হিমাদ্রির মতো মানুষের সঙ্গে এক ট্রেনের এক কামরায় একই সিটের উপর পাশাপাশি বসে গল্প করতে গিয়ে যা মন চায় তাই অনায়াসে বলে দিতে পারে উদাসীনের মতো বাড়ির মেয়ে। কিন্তু উদাসীনের দোতলায়
এই ঘরে বসে কাগজ কলম নিয়ে হিমাদ্রিকে একটা চিঠি লেখাও নিতান্তই অসম্ভব। হিমাদ্রি যদি হঠাৎ এই ঘরের দরজার কাছে এসে দাঁড়ায় আর প্রশ্ন করে, সব কথা মনে আছে তো যুথিকা? কল্পনা করতেও ভয় পেয়ে থরথর করে ওঠে যুথিকা ঘোষের নিঃশ্বাস। হিমাদ্রি যদি ঝোঁকের মাথায় এরকম একটা কাণ্ড করে বসে, তবে কি উপায় হবে? বাবা ছুটে আসবে, মা ছুটে আসবে, হিমাদ্রির মুখের দিকে কটমট করে তাকিয়ে, তারপর যুথিকার মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করবে সবাই, এই লোকটা কোন সাহসে এসব কথা বলছে যুথিকা? এই লোকটার সঙ্গে তোমার কি সম্পর্ক? না, কোনো সম্পর্ক নেই। জানি না লোকটা কোন সাহসে এমন কথা বলে। ভয় পেয়ে কেঁদে আর চেঁচিয়ে একটা কাণ্ড করতে পারবে যুথিকা, কিন্তু বলতে পারবে না যে আমি ওকে একথা বলবার সাহস দিয়েছি। হয়তো পুলিশ ডাকবে উদাসীন, এবং উদাসীনের মেয়ের মিথ্যে কথা প্রমাণ করবার সাধ্যই হবে না হিমাদ্রির। কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। এমন অপমানের মধ্যে এগিয়ে আসবার সাহস হবে কি হিমাদ্রির? ভয়ানক ভুল করবে যদি সাহস করে। দুহাতে মাথাটাকে শক্ত করে টিপে ধরে মনে মনে যেন প্রার্থনা করে যুথিকা, এমন সাহস যেন না করে হিমাদ্রি, যেন চুপ করে নিজের ঘরের ভেতর বসে দিন আর রাতগুলিকে পার করে দেয়, এবং একদিন হঠাৎ চমকে উঠে যেন বুঝতে পারে হিমাদ্রি, পয়লা অঘ্রাণ পার হয়ে গিয়েছে, বোম্বাই চলে গিয়েছে যুথিকা। বড় বেশি আশ্চর্য হবে, হতভম্ব হয়ে যাবে আর কষ্ট পাবে বেচারা। যুথিকা ঘোষের একটা কথা বিশ্বাস করে যে এত শাস্তি পেতে হবে, কল্পনাও করতে পারছে না হিমাদ্রি। তার চেয়ে ভালো আর এক মুহূর্ত দেরি না করে গিরিডি ছেড়েই চলে যাক না, পালিয়ে যাক না হিমাদ্রি, তাহলে তো আর এই শাস্তি পাওয়ার দুর্ভাগ্য সহ্য করতে হবে না। কিন্তু সেটুকু বুদ্ধি কি আছে হিমাদ্রির? মানুষটা যে বোকা হবার ভুলেই জীবনে শুধু মানুষের যত তুচ্ছতা আর তাড়া খেয়ে বেড়াচ্ছে। ওকে হিমাদ্রি বলেও কেউ ডাকে না। চলে যাক, চলে যাক হিমাদ্রি। ফুঁপিয়ে উঠলেও আর বারবার রুমাল দিয়ে চোখ মুছলেও যুথিকা ঘোষের মনের প্রার্থনাটা যেন হিমাদ্রি নামের একটা মানুষকে এই মুহূর্তে গিরিডি থেকে তাড়িয়ে দেবার জন্যে নিষ্ঠুর চাবুকের মতো ছটফট করতে থাকে। পয়লা অঘ্রাণের উৎসব বন্ধ করবার সাধ্যি যার নেই, যুথিকা ঘোষকে ভয় পাইয়ে দেবার কিংবা জব্দ করবার মতো একটা ভ্রুকুটি করবারও শক্তি যার নেই, সে মানুষ মানে মানে এখনো সরে পড়ে না কেন? পয়লা অঘ্রাণের আগের দিনেই হঠাৎ গিরিডে এসে পড়লেন পাটনার মামি। কুসুম ঘোষ আশ্চর্য হন, এ কি কণিকা, রওনা হবার কথা একটা টেলিগ্রাম করে জানিয়ে দিতে হয়। টেলিগ্রাম করার সময় ছিল না কুসুমদি। নরেন আর বরযাত্রীদের সঙ্গে নিয়ে আসবে কে? অরুণের বাবাই আসবেন, উনি সব ব্যবস্থা করেছেন। আমি একটা দুশ্চিন্তা নিয়ে বাধ্য হয়ে আগেই চলে এলাম। দুশ্চিন্তা? আতঙ্কিত হয়ে ভীরু চোখে তাকিয়ে থাকেন কুসুম ঘোষ। হ্যাঁ, যুথিকা কোথায়? মেয়ে তো গিরিডি পৌঁছবার পর থেকে উপরতলার ঘরটিতে সেই যে ঢুকেছে, সহজে আর নড়তে চায় না। কি বলে যুথিকা? কিছু না, একেবারে কিছু না। মাঝে একবার তোমাকে একটা টেলিগ্রাম করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। কিসের জন্যে? তা জানি না, কিছুক্ষণ এঘর অঘর করে আর গজগজ করে তারপর নিজেই চুপ হয়ে গেল। আর কোনো কাণ্ড করেনি? না। কাণ্ড করবে কি বলো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে একটা চিঠি লিখেছিল বোধহয় নরেনের কাছে, কিন্তু হঠাৎ নিজেই আবার চিঠিটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা লম্বা ঘুম দিল। কাণ্ড বলতে তো এই কাণ্ড। বিয়ে করতে কোনো আপত্তির কথা বলেছে? না, কোনো আপত্তির কথা তো বলেনি, বরং নিজেই তো বেশ দেখে শুনে 10টা শাড়ি বাছাই করেছে। শর্মা ব্রাদার্সের দোকান থেকে 100টা শাড়ি এসেছিল। আর বিয়ের নিমন্ত্রণের ব্যাপার নিয়েও নিজের থেকেই যেচে 2-4টে ভালো কথা বলেছে। কি কথা? যুথিকার ইচ্ছে বিয়েতে যেন হিমুটিমুর মতো লোককে নিমন্ত্রণ না করা হয়। মামি খুশি হয়ে হেসে ফেলে বলেন, যাক, নিশ্চিন্ত হলাম, এইবার মেয়ের কাণ্ডজ্ঞান হয়েছে। কিন্তু ওদিকে একটা কাণ্ড হয়ে গিয়েছে। কি?
নরেন আমাকে 3 বার জিজ্ঞাসা করেছে হিমাদ্রি নামে লোকটার সঙ্গে আপনাদের কি সম্পর্ক। চেঁচিয়ে ওঠেন কুসুম ঘোষ। কোনো সম্পর্ক নেই। হিমাদ্রি একটা চাকর গোছের লোক, মাথায় ছিট আছে। লোকটাকে কোনো কাজ করে দিতে বললেই তেড়ে মেড়ে এসে কাজ করে দিয়ে চলে যায়। কিন্তু হিমাদ্রির সঙ্গে যুথিকার সম্পর্কটা কি দাঁড়িয়েছে? ছি ছি, তুমি কি বিশ্রী বাজে কথা বলছো কণিকা? একটুও বাজে কথা নয় কুসুমদি, খুব বাজে কথা। নরেনও নিজের চোখে কিছু কিছু দেখেছে, আর আমি অনেক কিছুই দেখেছি। কি দেখেছ তুমি? হিমাদ্রির সঙ্গে বিশ্রী রকমের বন্ধুত্ব করেছে যুথিকা। কি আশ্চর্য! এমন অসম্ভব কেমন করে সম্ভব হয়? সম্ভব তো হল, আশ্চর্য হয়ে লাভ নেই, দুশ্চিন্তা করেও লাভ নেই, চেঁচিয়ে ওঠেন কুসুম ঘোষ। কেন? একটু আশ্চর্য হন কণিকা। ভয়টা কিসের? চুলোয় যাক হিমাদ্রি। কিন্তু নরেনকে তো আর চুলোয় ঠেলে দিতে পারেন না কুসুমদি। কখনো না, কিন্তু নরেনের কথা তুলছ কেন? নরেনের মন বড় অহংকারী। এইসব ব্যাপারে সামান্য আভাসও জানতে পেরেছে কি মেকে বসবে। যুথিকাকে বিয়ে করতে কোনো মতেই রাজি হবে না। কিন্তু নরেন জানবে কি করে? জানিয়ে দেবে হিমাদ্রি। সেই ছোট লোকের এত সাহস হবে? আপনার মেয়ে যদি ছোট লোককে সাহস দিয়ে থাকে তবে... স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন কুসুম ঘোষ। চারু ঘোষও শুনলেন। শিরশির করে কাঁপতে থাকেন চারু ঘোষ। চারু ঘোষের জীবনের নিরেট অহংকারটাই যেন ভয়ে ভয়ে শিরশির করে উঠেছে। হিমু দত্ত নামে একটা লোক, যে লোকটা বলতে গেলে একটা মানুষই নয়, তারই অহংকারের কাছে যেন মাথা হেঁট করে ভেঙে গুঁড়ো হয়ে আর ধুলো হয়ে লুটিয়ে পড়েছে 3 তলা উদাসীন। কণিকা বলেন, নরেন বলেছে গিরিডিতে এসেই প্রথমে হিমাদ্রি নামে লোকটার সঙ্গে আলাপ করতে হবে। চারু ঘোষ হতভম্বের মতো তাকিয়ে বলেন, এটা তো নরেনের মনের একটা ভয়ানক সন্দেহের কথা হল। সেই জন্যই তো আমি আগেভাগে চলে এলাম। একটা ব্যবস্থা করতেই হয়। হিমাদ্রিকে সরিয়ে দিতে না পারলে নিশ্চিন্ত হতে পারা যাবে না। কি করে সরানো যায়? ওকে টাকা সাধলেও তো সরে যেতে রাজি হবে বলে মনে হয় না। চুপ করে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করেন কণিকা। তার 4 বছরের চেষ্টার ইতিহাস এমন করে ভুয়ো হয়ে যাবে, এ দুঃখ যে কণিকারও এতদিনের জেদের কাছে একটা ভয়ানক পরাজয়ের দুঃখ। শীতাংশু ডাক্তার যে হেসে হেসে আটখানা হয়ে যাবে। নরেনের মা অভিশাপ দেবেন এবং গর্দানিবাগে কোনো ভদ্রলোকের বাড়িতে মুখ দেখাতে পারবেন না কণিকা, যদি এই বিয়ে ভেঙে যায়। আস্তে আস্তে সিঁড়ি ধরে ওপরতলায় উঠে যুথিকার ঘরের দিকে এগিয়ে যান মামি, এবং দরজার কাছে এসেই হেসে ওঠেন। চুপটি করে বসে কি করছো যুথিকা? চমকে উঠে যুথিকা। কিছু না, তুমি কখন এলে? এই তো সকাল 9টার গাড়িতে পৌঁছেছি। শুনলাম তুমি নাকি আমাকে একটা টেলিগ্রাম করতে চেয়েছিলে। হ্যাঁ, কিন্তু করিনি তো। এত ভয় পাচ্ছ কেন? নরেনের কাছে কি একটা চিঠি লিখতে চেয়েছিলে? হ্যাঁ। তবে লিখলে না কেন? লিখবার আর দরকার হলো না। ওরা সবাই কাল সকাল 9টার গাড়িতে এখানে পৌঁছে যাবে। যুথিকা হাসে। তুমিও বরযাত্রিনী হয়ে ওদের সঙ্গে এলেই পারতে। একদিন আগে এসে লাভটা হলো কি? মামি হঠাৎ গম্ভীর হয়ে যান। আসতে বাধ্য হয়েছি। কেন? বিয়ে ভেঙে যাবার ভয় আছে। ভয় পেয়ে শিউরে ওঠে যুথিকা। মুখ কালো করে আস্তে আস্তে বলে, কেন মামি, কি ব্যাপার হলো? হিমাদ্রিকে বিশ্বাস নেই। যুথিকার হৃৎপিণ্ডের সাড়া বোধহয় এই মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে। হাঁপিয়ে হাঁপিয়ে জোরে শ্বাস টানতে চেষ্টা করে যুথিকা। প্রশ্ন করে, কি করেছে হিমাদ্রি? কিছু এখনো করেনি, কিন্তু কিছু একটা করবে বলে বুঝতে পেরেছি। কি? নরেনের কাছে ভয়ানক কোনো কথা বলে দেবে। বলুক না, নরেন বিশ্বাস করবে কেন সে কথা? নরেন বিশ্বাস করে ফেলবে বলে ভয় হচ্ছে। কেন? নরেনের মনে একটা খটকা আছে বলে মনে হচ্ছে। অকারণে খটকা। অকারণে নয়,
পাটনাতে ট্রেনে উঠবার সময় তুমি নরেনের চোখের সামনে হিমাদ্রি হিমাদ্রি করে চেঁচিয়ে আর উতলা হয়ে যে কাণ্ড করেছিলে, তাতে নরেনের মনে কোনো খটকা লাগলে সেটা কি দোষের হবে? এই সবই তোমার অনুমান। নরেনকে ছোট করে ভাবতে তোমার ইচ্ছে করছে। নরেন নিজেই সন্দেহের কথা বলে আমাকে ভাবিয়েছে। কি বলেছে নরেন? গিরিডিতে এসেই প্রথমে হিমাদ্রির সঙ্গে আলাপ করবে। দু চোখ অপলক করে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে যুথিকা। নরেনের মতো মানুষ হিমাদ্রির মতো একটা লোকের সঙ্গে আলাপ করবে কেন? সেটা বুঝতে চেষ্টা করো। কি জানতে চায় নরেন? বুঝে দেখো সেটা। হিমাদ্রি বা কি এমন অদ্ভুত কথা বলে দেবে? তুমি জানো। যুথিকা ঘোষের মাথাটা এবার অলস হয়ে ঝুঁকে পড়ে। যুথিকা ঘোষের জীবনের পয়লা অঘ্রাণের উৎসবকে ভেঙে গুঁড়ো করে দেবার শক্তি আছে হিমাদ্রির। নরেনের মনের এই খটকা যে হিমাদ্রির জীবনের একটা সৌভাগ্য, চারু ঘোষের মেয়ের ছলনার জ্বালায় শুধু চুপ করে পুড়ে মরে যাবে না হিমাদ্রি, বিনা দোষের শাস্তি আর অপমান মাথা পেতে সহ্য করবে না। যতই মাটির মানুষ হোক না হিমাদ্রি, নরেনকে অনায়াসে বলে দিতে পারবে, হ্যাঁ, চারু ঘোষের মেয়ে আমারই হাত ধরে আমাকে বলেছিল বোম্বাই যেতে চাই না। মামি বলেন, ছোট লোকের রাগের কোনো বিশ্বাস নেই যুথিকা। যুথিকা ঘোষের মাথাটা আরো ঝুঁকে পড়ে। বিশ্বাস করা যায় না ঠিকই, কিন্তু ছোট লোকের মতো রাগ করেছে কে? হিমাদ্রির মনের প্রতিহিংসাটা, না নরেনের মনের ওই খটকাটা? মামি বলেন, এখনই সাবধান হয়ে একটা ব্যবস্থা করে ফেলা উচিত। ঝুঁকে পড়া মাথাটাকে আরো নামিয়ে দিয়ে আর হাত তুলে যেন লুকিয়ে লুকিয়ে চোখ ঘষে যুথিকা। হ্যাঁ, সাবধান হওয়া উচিত, একটা ব্যবস্থা করে ফেলা উচিত, নইলে পয়লা অঘ্রাণের সন্ধ্যায় উৎসবহীন উদাসীনের অন্ধকারে ঢাকা চেহারার দিকে তাকিয়ে হাততালি দেবে গণেশবাবুর বাড়ির লোকগুলি। হো হো করে হেসে উঠবে হিমাদ্রি। ছি ছি, হিমাদ্রিও স্বপ্নের ঘোরে একটা মিথ্যে কথা বলেছিল। সত্যি ভালোবেসে থাকলে এরকম ভয়ানক প্রতিশোধ কেউ নিতে পারে? এক গাদা টাকা ওর হাতে তুলে দিয়ে বলা যায়, চলে যাও হিমাদ্রি। কিন্তু তাতে কোনো ফল হবে কি? ভ্রুকুটি করে বলা যায়, কিন্তু তাতেও ফল হবে না মনে হয়। ভ্রুকুটিকে ভয় করবে কেন হিমাদ্রি? ক্ষমা চেয়ে বলা যায়, চলে যাও হিমাদ্রি। কিন্তু তাতে কি চলে যেতে রাজি হবে? ক্ষমা কেন করবে? যদি একটা সুন্দর নকল হাসি হেসে ওর কানের কাছে একটা সুন্দর কথা ঘুষ দেয়া যায়, আমি তো মনে মনে তোমার চিরকালের জিনিস, তাতেও কি কোনো ফল হবে? চলে যেতে রাজি হবে না। চারু ঘোষের মেয়ের কথা বিশ্বাসই করবে না হিমাদ্রি। যদি ভালোবেসে থাকো তবে চলে যাও হিমাদ্রি। যুথিকা ঘোষের নীরব ঠোঁট দুটো যেন হঠাৎ মনে পড়া একটা মন্ত্রকে ধরতে পেরে ফিসফিস করে ওঠে। যুথিকার বন্ধ চোখ, ভেজা চোখ দুটো যেন দেখতে পায়। যুথিকার কথা শোনামাত্র গিরিডি ছেড়ে ছুটে চলে গেল হিমাদ্রি, আর একবারও ফিরে তাকাল না। যুথিকাকে বিশ্বাস না করুক, নিজেকে যে বিশ্বাস করে হিমাদ্রি। এইবার এই কথা শোনবার পর না চলে গিয়ে পারবে কেন? ব্যস্তভাবে উঠে দাঁড়িয়ে যুথিকা বলে, আমি একবার বাইরে ঘুরে আসছি মামি, তোমরা ভয়টয় পেও না। মামি উদ্বিগ্নভাবে বলেন, বেশ তো, আমিও না হয় তোমার সঙ্গে যাচ্ছি। যুথিকা হাসে, চলো। লোহার পুল পার হয়েই বাঁ দিকের সরু সড়ক। পথের দুপাশে সরু ড্রেনের শ্যাওলা খুঁটে খায় পোষা হাঁসের দল। মাঝে মাঝে ছাইয়ের গাদা, তারই পাশে ছড়ানো এঁটো কাটা নিয়ে কাকে কুকুরে ঝগড়া করে। বড় রাস্তার উপর গাড়ি থামিয়ে এই সরু সড়কের দিকে হাত তুলে দেখিয়ে দেয় ড্রাইভার গিরিধারী। ওই যে দেয়ালকে উপর লকড়ি কা ছোটা সাইনবোর্ড দেখাচ্ছে, ব্যাস ওহি আছে হিমুকা ঘর। এগিয়ে গিয়ে থমকে দাঁড়ায় যুথিকা। মামিও যুথিকার পাশে থমকে দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, এই তো হিমাদ্রির ঘর। দরজার পাশে দেয়ালের গায়ে এক টুকরো কাঠের উপর বড় বড় হরফে লেখা, ডাক্তার হিমাদ্রি শেখর দত্ত, হোমিও। কাকে চাই? হিমুর ঘরের মাথার উপর একটা ছোট ঘরের ঘুলঘুলির কাছে একজোড়া চোখ ভাসিয়ে প্রশ্ন করে একটা লোক। হিমাদ্রিবাবুকে চাই। সে এইখানে নাই,
গিরিডি চড়কে চালিয়ে গিয়েছে। চেঁচিয়ে হেসে ওঠে যুথিকা। হিমাদ্রি নিজেই চলে গিয়েছে মামি। একটা ঢোক গিলে নিয়ে ছটফট করে, আরো উৎফুল্ল হয়ে চোখের তারা দুটো আরো ঝিকমিকিয়ে আরো জোরে চেঁচিয়ে হেসে ওঠে যুথিকা। হিমাদ্রি আমাকেই বিশ্বাস করে পালিয়ে গিয়েছে মামি। হাসি থামাতে গিয়ে যুথিকার শরীরটা কাঁপতে থাকে। শরীরের কাঁপুনিটা থামাতে গিয়ে আস্তে হাত তুলে দেয়ালটাকে ধরতে চেষ্টা করে যুথিকা। আর দেয়ালটা ধরতে গিয়ে সেই ছোট কাঠের ফলকটা ছুঁয়ে ফেলে এবং কাঠের ফলকটাকে ছুঁতে গিয়ে বড় হরফে লেখা সেই নামটাকেই যেন আঁকড়ে ধরে যুথিকা। একটা নাম মাত্র, কে জানে কবে কাঠের ঘুণে এই নামটাকে কুরে কুরে খেয়ে প্রায় মুছে ফেলবে। দেখলেও বুঝতে পারা যাবে না কার নাম আর কি নাম। মামি বলেন, চলো যুথিকা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সুবোধ ঘোষের লেখা শুনো বরনারী। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল বাংলা ১৩৬৪ সনে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমরা সুবোধ ঘোষের অসাধারণ কিছু ছোট গল্প পড়ে শুনিয়েছি। আপনারা চাইলে সেগুলো শুনতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।